ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু ডিফারেন্ট চার্জ ডিস্ট্রিবিউশন। আমরা অলরেডি ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কাকে বলে আমরা জেনে এসেছি, ঠিক আছে। তাহলে এবার আমরা জানবো যে ডিফারেন্ট কেসেস কী আছে। তাহলে হেডিং কী হবে আমার? হেডিংটা কী দেবো আমরা? জাস্ট ওয়েট। ইলেকট্রিক field intensity due to different charge distribution. Due to different charge distribution. ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের হেডিং। এর ভেতরে এবার আমরা দেখব ভেরিয়াস কেসেস কী আছে, সেই কেসেসগুলো আমরা এর আন্ডারে দেখব আমরা। ওকে, তো 1 নম্বর কেস হিসেবে আমি কি নিচ্ছি? 1 নম্বর কেস হিসেবে আমরা নিচ্ছি পয়েন্ট চার্জ, ঠিক আছে। ওয়েট, পয়েন্ট চার্জ নিচ্ছি আমরা 1 নম্বর কেস হিসেবে। তার মানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, পয়েন্ট চার্জ ফার্স্ট কেস, ফাইন। তাহলে আমি ধরলাম কি, এখানে ধরে নিচ্ছি এটা চার্জ আছে কিউ প্লাস কিউ, কিউ পরিমাণ চার্জ আছে। সেখান থেকে তোমার মোটামুটি আর ডিস্টেন্সে একটা অবজেক্ট পয়েন্ট আছে, আর ডিস্টেন্স। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি ডাইরেকশন কোন দিকে হবে? আউটসাইড। কোন দিকে ডাইরেকশন হবে? আউটসাইড। এবং এর ইন্টেন্সিটি কত হবে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা কত হবে? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে ই ইজ ইকাল টু, আমরা জানি ফর্মুলা অলরেডি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা কী হয়? ই ইজ ইকাল টু এফ বাই কিউ। ই ইজ ইকাল টু এফ বাই এফ ভেক্টর বাই কিউ, or it is equal to k q by r square r cap। দেখো এখানে একটাই চার্জের কথা ডিসকাশন হয়েছে, দেখতেই পাচ্ছ, শুধু একটাই চার্জ ক্যাপিটাল কিউ, যেটা ওইখানে প্লাস চার্জে দেখিয়েছি আমি। কেন হলো সেটা আমরা আগেই প্রুফ করে এসেছি, ঠিক আছে। কেন হলো সেটা আমরা অলরেডি প্রুফ করে নিয়েছি, সেই জন্য আমরা এখানে দেখালাম না জিনিসটা। তাহলে এটা কি হলো? পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে, সাপোজ এটা পয়েন্ট চার্জ না হয়ে, এটা যদি পয়েন্ট চার্জ না হয়ে, মানে যে মেইন চার্জটা আছে সেটা পয়েন্ট চার্জ না, ইন প্লেস অফ দ্যাট ইট ইজ এ লাইন চার্জ। কি আছে এটা? লাইন চার্জ। ওকে, তাহলে যদি তার জায়গায় যদি লাইন চার্জ হয়, ইন দ্যাট কেস আমাদের টপিক কী হবে, কি ঘটনা ঘটবে এখানে, এটা একটু ভালো করে বুঝবে। ডায়াগ্রামটা আগে ড্র করে নিচ্ছি আমরা, এখানে ড্র করি। আই নিড এ বিগ স্পেস। এটা হচ্ছে সেই লাইন চার্জটা, হলো এটা আমাদের লাইন চার্জ, ঠিক আছে। তো তাহলে করে দেখো, এই যে লাইন চার্জটা, এর পাশে আছে প্লাস চার্জেস, ঠিক আছে। এখানে সব প্লাস চার্জ, লাইনটার ওপর পুরো লাইন বরাবর আমার কি আছে? প্লাস চার্জ। লাইন বরাবর প্লাস চার্জ, ফাইন। এটা কত দিয়ে আছে? আমি ধরে নিলাম ওপরে ইট ইজ ইনফাইনাইট,
ঠিক আছে, ওপরে এখানে ইনফাইনাইটলি আছে, নিচেও এটা কি আছে, ইনফাইনাইটলি আছে। ঠিক আছে, মাইনাস ইনফাইনাইট প্লাস ইনফাইনাইট এত অব্দির পয়েন্ট চার্জেসগুলো আছে। তো এটা আমাদের দেখার দরকার নেই, অত দূর অব্দি আমরা যাব না। আমরা দেখে দিলাম লাইন চার্জ মানে পুরো লাইন বরাবর শেষ অব্দি আছে। ওকে, তো এবার আমরা এখানে কি করছি, ধরে নিচ্ছি লেটাস অ্যাজিউম যে এখান থেকে এক্স ডিস্টেন্সে একটা চার্জ বসানো আছে। ওকে, মেইন চার্জ আমার এটা লাইনটা, হ্যাঁ, যে মেইন চার্জ যাকে নিয়ে আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে লাইনটা। সেখান থেকে এক্স ডিস্টেন্সে তোমার একটা অবজেক্ট বসানো আছে, এটা হচ্ছে এক্স ডিস্টেন্স ফ্রম দ্য লাইন চার্জ। সরি, প্রবলেম হচ্ছে, আবার দেখছি এক্স ডিস্টেন্স লাইন চার্জ থেকে এই চার্জটার ডিস্টেন্স এক্স, বেরিয়ে যাচ্ছে বারবার। ওকে, এটা হচ্ছে এক্স ডিস্টেন্সে চার্জটা আছে, ফাইন। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কোন দিকে হবে, হোয়াট উইল বি দ্য ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আবার সেই এক গল্প, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডাইরেকশন হচ্ছে আউটসাইড। তাহলে লাইন চার্জের ক্ষেত্রে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা কী হবে, ইকুয়াল টু 2k ল্যামডা বাই এক্স, 2k ল্যামডা বাই এক্স। ঠিক আছে, আগের ফর্মুলার সাথে কী চেঞ্জেস আছে, কিউ ছিল এখানে ল্যামডা এসছে, কিউ ছিল এখানে ল্যামডা এসছে। ঠিক আছে, আর তো যেরকম ডিস্টেন্স আছে সেরকমই আছে। ক্লিয়ার, শর্ট আউট হলো। তাহলে এটা হচ্ছে দুটো কেসেস হলো, একটা হচ্ছে পয়েন্ট চার্জের জন্য, যদি এটা পয়েন্ট চার্জ থাকে এটা ফিল্ডে, সেক্ষেত্রে তার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, আর যদি লাইন চার্জ থাকে তো লাইন চার্জের ক্ষেত্রে তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, যদি এটা লাইন চার্জ থাকে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা এই দুটো কেসেস আমরা স্পেশালভাবে দেখলাম। ক্লিয়ার, এবার আমরা একটু আমাদের টপিকটাকে চেঞ্জ করছি। টপিক চেঞ্জ মিন্স হোয়াট, এতক্ষণ ধরে আমরা দেখলে খেয়াল করেছো যে আমরা প্রথম থেকে যা যা ডিসকাশন রেখেছি আমাদের, সেই প্রথম থেকে ডিসকাশনে আমার একটাই কথা ছিল যে একটা চার্জ আছে, এবার ওই একটা চার্জে আছে, সে কীভাবে কোথায় ফোর্স অ্যাপ্লাই করছে, কোথায় কী করছে, ওই চার্জটাই করছে যা করছে। ঠিক আছে, এবার সাপোজ আমরা করে নিলাম যে এবার সবসময় আমার কাছে দুটো চার্জ এক্সিস্ট করছে, সাপোজ এবার আমি ধরলাম যে দুটো চার্জ আছে। ঠিক আছে, আমরা ডিসকাস করতে যাচ্ছি ডাইপোল। ডাইপোলের মানেটাকে বুঝে নিতে হবে, হোয়াট ইজ ডাইপোল। এবার দুটো চার্জ নিয়ে আমরা কাজ করবো সবসময় পেয়ারে, এখন থেকে আমাদের যা যা থাকবে সব কিছু ডাইপোল রিলেটেড ডিসকাশন থাকবে। আগে ডাইপোলটা কি বুঝে নিই, আগে লিখে দিই ডেফিনেশনটা। তো ডেফিনেশনের কোশ্চেন প্রথমেই আসছে এটা আমাদের, যে হোয়াট ইজ ডাইপোল। আটকে যাচ্ছে, হোয়াট ইজ ডাইপোল। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন এটা আমার, তারপরে কোয়েশ্চেন নেই, তারপর আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে। সিস্টেম অফ two equal and opposite charges, equal and opposite charges with charges
System of two equal and opposite charges separated by a separated by a small fixed distance, স্মল ফিক্সড ডিস্টেন্স, হ্যাঁ কথাটা খেয়াল রাখবে, বেশি বড় হলে ডিস্টেন্সটা ভালো হবে না, ঠিক আছে, ইজ কল্ড এ ডাইপোল। তাহলে দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস আছে, সিস্টেমটা কি আছে, দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস আছে, তাদের মাঝখানে একটা ছোট্ট ডিস্টেন্স আছে, সেটাকে কি বলা হচ্ছে, ডাইপোল। তাহলে আমরা বলতে পারি এখানে সিম্পলভাবে যে ডায়াগ্রামেটিক্যালি যে শো করি আমরা, এই হচ্ছে একটা চার্জ আমার, ঠিক আছে, এখানে আরেকটা চার্জ আছে, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তাদের মাঝখানে ডিস্টেন্সটা কত, ডি ধরলাম আমরা, ডি, সেটাকে ধরা হয় ইজিক্যাল টু 2a, মাঝখানে ডিস্টেন্সটাকে ডি বলি আমরা, অবভিয়াসলি ডিস্টেন্স ইজিক্যাল টু ডি একটাই ধরি, কিন্তু এখানে ডাইপোলের ক্ষেত্রে আমরা ধরছি এখানে এটা 2a। তো বলো 2 এর কী ঝামেলা আছে, কী ঝামেলা, এসব কী বাড়াবাড়ি হচ্ছে, কেন হচ্ছে সেটা আমাদের পরে কাজে লাগবে। তাহলে সিম্পল, যদি আমরা ডাইপোল মোমেন্ট, যদি এখন আমি ডাইপোল মোমেন্ট বের করতে যাই, ডাইপোল মোমেন্ট ইজিক্যাল টু কত হয়, কিউ ইন্টু ডি, ডাইপোল মোমেন্ট কত, কিউ ইন্টু ডি, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 2a। আমাদের ডাইপোল মোমেন্ট কত, কিউ ইন্টু 2a, সিম্পল, দিস ইজ কল্ড ডাইপোল। ডাইপোল আর ডাইপোল মোমেন্টটাও আমরা বের করে নিলাম যে ডাইপোল মোমেন্ট কত আছে। ডাইপোল মোমেন্টের ডাইরেকশনটা খেয়াল করে দেখো, ইট ইজ ফ্রম নেগেটিভ টু পজিটিভ, ইট ইজ ফ্রম নেগেটিভ টু পজিটিভ, ঠিক আছে। এবার এটা তো গেল, ডাইপোল মোমেন্ট গেল, ঠিক আছে, যে ফ্রম নেগেটিভ টু পজিটিভ গেল। এবার কথা হচ্ছে যে একটা ডাইপোল যখন থাকবে, একটা ফিল্ডে ডাইপোল আছে, ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে ডাইপোল আছে, এবার ডাইপোলটার থেকে দূরে আলাদা কোনো চার্জও আছে, কোনো একটা চার্জ ওই ফিল্ডের ভেতর ঢুকেছে, তাহলে সেই ফিল্ডে যখন চার্জটা ঢুকবে, সেই ফিল্ডে যখন চার্জটা ঢুকবে তখন তার উপর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে। আবার বলছি, একটা ডাইপোল আছে, একটা ইলেকট্রিক ফিল্ডের ভেতর ডাইপোলটা রাখা আছে, দিস ইজ দ্য ডাইপোল। ডাইপোল কাকে বলে আমরা এক্ষুনি দেখলাম। এবার সেই ডাইপোলটা যে ফিল্ডে আছে, ইলেকট্রিক ফিল্ডে, সেখানে আরেকটা চার্জ হলো কোথাও একটা আছে, এবার যদি সে থাকে, সেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির পরিমাণটা কত হবে, ঠিক আছে, তার উপর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে সেটা এবার দেখবো আমরা। তো সেটা দেখার সময় আমাদের আবার দুটো কেসেস আসবে, খুব মন দিয়ে শুনতে হবে, এটা দেখতে হবে। তো প্রথমে আমি ডাইপোলটাকে ড্র করছি, খুব ভালো করে দেখবে, এটা একটু ক্রিটিক্যাল লেগে যাবে, না হলে যদি ঠিক করে না দেখো ঠিক করে বুঝবেও না। এটা হচ্ছে আমার সেই ডাইপোলটা, ক্লিয়ার, ডাইরেকশনটাও শো করে দিলাম ডাইপোলের। এবার ডাইপোল থেকে যদি হরিজন্টালি দূরে কোনো অবজেক্ট থাকে, ডাইপোল থেকে হরিজন্টালি দূরে ধরো অবজেক্টটা আছে কোথাও, মানে চার্জটা কোথাও আছে, এই যে পজিশনটা, এই যে পজিশনটা, এটাকে বলা হয় অ্যাক্সিয়াল পজিশন। কি বলা হয়, অ্যাক্সিয়াল পজিশন, হরিজন্টালি, ডাইপোল থেকে হরিজন্টাল ডিস্টেন্সে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল পজিশন, ঠিক আছে। আর ডাইপোল থেকে মাঝামাঝি যেটা ভার্টিক্যালি থাকবে, খেয়াল করে দেখো আমি মাঝখান দিয়ে টেনেছি দাগটা, ভার্টিক্যাল পজিশনে যে থাকবে, ধরো এখানে সেই চার্জটা আছে,
ভার্টিক্যাল উইথ দ্য ডাইপোল। এটাকে বলা হয় ইকুয়েটোরিয়াল পজিশন। কি নাম? পজিশনটার নাম কি? ইকুয়েটোরিয়াল পজিশন। ফাইন, বোঝা গেল। সরি। এবার আমাদের বার কি করতে হবে? আমাদের বার করতে হবে যে এই পজিশনে যেটাকে আমরা অ্যাক্সিয়াল বলছি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত? ঠিক আছে, আগে বলে দিই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডাইরেকশনটা এখানে এপাশে হবে, দিস সাইড। ওকে। আর আমাকে বার করতে হবে যে এইখানে এই যে ইকুয়েটোরিয়াল ইকিউ লিখে রাখলাম, ইকিউ, সেখানে তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত। তা এখানে দুটো জিনিস প্রথমেই জেনে রাখতে হবে যে অ্যাক্সিয়াল পজিশনে তোমার ডাইরেকশনটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দিস সাইড, ঠিক আছে। ইকুয়েটোরিয়াল পজিশনে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডাইরেকশনটা হচ্ছে অপোজিট, দিস সাইড। ডাইরেকশন ক্লিয়ার হলো। এবার আমরা ফর্মুলা লিখতে যাব। আগেই আমরা ফর্মুলাটা লেখার সময় আগে ফর্মুলাটা লিখব, তারপর একটু এক্সপ্লেন করব। এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে, এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে, খুব ভালো করে দেখবে, কনফিউশন আসবে, কে পি, পি কি আমরা অলরেডি জানি, ডিসকাস করছি না, বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। খুব ক্রিটিক্যাল লাগলো, করে দিচ্ছি ইজি। এখানে আরটা হচ্ছে, এই যে আর, সেটা হচ্ছে ডাইপোল থেকে ভার্টিক্যাল ডিস্টেন্স অফ দ্যাট চার্জ, ঠিক আছে। এ হচ্ছে অবভিয়াসলি এটা আর এটা। কেন? যে ইকুয়েটোরিয়াল পজিশনটা গেছে সেটা মিডিল, ডাইপোলে একদম মিডিল থেকে গেছে, তাহলে ডিস্টেন্সটা ছিল আমার 2a ছিল, যার জন্য আমরা ডিস্টেন্স 2a ধরেছিলাম একটু আগে, সেটা এখন এ আর এতে ভাগ হয়ে গেছে। হলো? তারপরেও ক্লিয়ার হলো না, এটা শুধু আর অ্যান্ড এ ক্লিয়ার হলো। এবার কথা হচ্ছে ওইটা কি ঘটে গেল, এটা কি ঘটে গেল এখানে 3/2 টু দি পাওয়ার 3/2। অ্যাকচুয়ালি এটা যদি আর হয়, এটা আর, এটা এ যদি হয়, তাহলে আমার হাইপোটোনিয়াসটার ভ্যালু কত হবে? হাইপোটোনিয়াস যেটা আছে, ঠিক আছে, হাইপোটোনিয়াস এইচ, তার ভ্যালু কত হবে? রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু কত? তোমার এখানে এই ম্যাথসের ভাষায় যদি লিখি আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে অ্যাকচুয়ালি যেটা আমি ওপরে লিখেছি সেটাকে আরেকভাবেও আমি লিখতে পারি, যদিও লেখার প্রয়োজন নেই তোমাদের, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। কেপি বাই হাইপোটোনিয়াস কিউব। এবার হাইপোটোনিয়াসটা কত? রুট ওভার অফ এস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ভার্টিক্যাল ডিস্টেন্স আর, হরিজন্টাল ডিস্টেন্স এখানে এ, তাহলে হাইপোটোনিয়াস হচ্ছে এটা বেরিয়েছে, ঠিক আছে। এখনও বাকি আছে, যেহেতু এটা নেগেটিভ উল্টো দিকে কাজ করছে, তার জন্য এর সামনে একটা মাইনাস সাইন বসবে। কি বসবে? মাইনাস সাইন। তাহলে ফর্মুলা আমাদের কমপ্লিট। ইকুয়েটোরিয়াল পজিশনে তোমার কতটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে। এবার আসছি আমরা অ্যাক্সিয়াল পজিশনে আসছি। ইট ইজ নট সো হার্ড। অ্যাক্সিয়াল পজিশনে তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? খুব সিম্পল, ওপরটা যখন বুঝে গেছো এটা আর কিচ্ছু নেই। दो का प्रश्न 2 kpr 2 kpr by r square minus d square, minus a square, r square minus a square তার হোল স্কোয়ার।
ঠিক আছে, যেহেতু এটা পজিটিভ দিয়ে কাজ করছে এই জন্য এটা প্লাস সাইন, দিলে দাও না দিলে না দাও প্লাস সাইন। তো আমাদের দুটো ফর্মুলা রেডি হয়ে গেল ডাইপোলের ক্ষেত্রে। যে ডাইপোল আছে, ডাইপোল একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকা কোনো চার্জকে কতটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাপ্লাই হবে চার্জের ওপর, এবং সে চার্জটা সেখানে দুটো কেস দেখলাম, যে ডাইপোলের সাথে যদি হরিজন্টালি থাকে যেটাকে অ্যাক্সেল পজিশন বলে, বা ডাইপোলের সাথে যদি ভার্টিক্যালি থাকে যেটাকে বলা হয় ইকুয়েটোরিয়াল পজিশন। তাদের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আমরা চার্জেসটা দেখলাম। ক্লিয়ার যে কত পরিমাণ ফিল্ড ইন্টেন্সিটি হবে। গল্পটা এখানেই শেষ না, ঠিক আছে, এর আরেকটা দিক আছে। আরেকটা দিক হচ্ছে যে সাপোজ এই যে ডিস্টেন্সগুলো, এই যে ডিস্টেন্সগুলো আমি এক্ষুনি নিয়েছি, এগুলো অনেক অনেক দূরে আছে। ইকুয়েটোরিয়ালের পজিশনে যেটা চার্জেসটা আছে সেটা বিশাল দূরে আছে, অ্যাক্সেল পজিশনে যে চার্জটা আছে সেটাও অনেক অনেক দূরে আছে। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, সঙ্গে সঙ্গে কোশ্চেন দাঁড়িয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের কি হবে। ওকে, তো সেটা জানি। তো সেটা করার আগে আমি একটা হেডিং একটা দিয়ে দিই। হেডিং কি দিয়ে রাখবো, when distance is very large, when distance is very large তখন কি হবে। ডিস্টেন্স ইজ ভেরি লার্জ বলতে আমি কি বোঝাতে চাইছি, সোজা কথায় আমি বলতে চাইছি যে when r greater than a, মানে এর থেকে বিশাল বিশাল বড়, ঠিক আছে। ইন দ্যাট কেস মেক ইট সিম্পল, আমার ইকুয়েটোরিয়াল পজিশনে কি ঘটনা ঘটবে, ইকুয়েটোরিয়ালে কি ঘটবে ফর্মুলা। এবার যেহেতু আর এর থেকে অনেক অনেক বড়, তাহলে এটা হচ্ছে নেগলেজেবল, এটা কি আমার নেগলেজেবল, মানে কাউন্টেই আসবে না। সেক্ষেত্রে এ ক্যান্সেল, এ যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ফর্মুলাটা দেখো তো, ক্যালকুলেশন করে তুমি নিজেই পারবে। এ ক্যান্সেল হয়ে গেলে হয়ে যাচ্ছে কি দেখো, মাইনাস কেপি বাই আর কিউব, মাইনাস কেপি বাই আর কিউব। ইকুয়েটোরিয়ালের ফর্মুলা এইটুকু হয়ে যাচ্ছে যদি ডিস্টেন্সটা খুব 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 দূরে হয়। আর অ্যাক্সিয়াল, ই অ্যাক্সিয়াল, অ্যাক্সিলের ক্ষেত্রে ফর্মুলাটা কী হবে, এটা একটু ক্যালকুলেশন বেশি হয়ে যাবে, এখানেও এটা ক্যান্সেল হয়ে যাবে, তাই তো। এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি থাকছে আমার, টু दो का प्रश्न टू के पी আর বাই আর টু দি পাওয়ার ফোর। এবার আর টু দি পাওয়ার ফোর থেকে এটা এটা কাটাকাটি হচ্ছে, তাহলে থ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু টু কে পি বাই আর কিউব। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। যখন ডিস্টেন্সটা খুব লার্জ হচ্ছে তখন আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পরিমাণটা এত দাঁড়াচ্ছে। ক্লিয়ার, বোঝা গেল। ওকে, দেখে নাও দুটো কেস, উপরেরটা নর্মাল কেসেস আছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নর্মাল ডিউ টু ডাইপোল, আর সেকেন্ডটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু ডাইপোল ওয়েন দ্য ডিস্টেন্স ইজ ভেরি লার্জ। ব্যাস এইটুকু, ক্লিয়ার। এবার তুমি তো জানো সায়েন্টিস্টরা কত বদমাশ হয়, বসে থাকে, বসে বসে প্রচুর মাথা খাটায়। তো ওদের মনে হলো যে না, সিলেবাসটা একটু বড় করতে হবে, সিলেবাসটা ঠিক সাইজে আসছে না, লেট আস মেক দ্য সিলেবাস বিগ। তখন ওদের মাথায় কি এলো, আমি একটা রাফ ড্রয়িং করছি, ব্যাপারটা বোঝো, অবভিয়াসলি আমার রাফ ড্রয়িং রাফই হয়। ওরা ভাবলো যে ডাইপোলটাকে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ভেতর বসাবে।
ডাইপোলটাকে কি করবে, ডাইপোল, এটা হচ্ছে আমার ডাইপোল সাপোজ, ঠিক আছে, এটা হচ্ছে আমার ডাইপোল। ওকে, ডাইপোলটাকে একটা এক্সটার্নাল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে, এরকম একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আছে, এটা ইলেকট্রিক ফিল্ড, এটা ঠিক আছে, এটা এক্সটার্নাল, এটা অন্যদিকে, এটা ডাইরেকশনও আলাদা, সবই আলাদা, ঠিক আছে। সেখানে এটাকে রাখবে, ঠিক আছে, এটা হেডিংও দিয়ে দিই, ইলেকট্রিক ফিল্ড দিই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, না, হেডিং দিই, লেটস পুট the dipole, let's put the dipole in external electric field. দেখো, এখানে ব্যাপারটা বুঝে নাও, এক্সটার্নাল কথাটা আমি কেন দিচ্ছি। ইলেকট্রিক ফিল্ড যখন আমি ডাইপোল নিয়ে ডিসকাস করছি, অবভিয়াসলি দুখানা চার্জ আছে, দুখানা চার্জ ওর আছে, পজিটিভ নেগেটিভ, ডাইপোল তো, এবার চার্জও আছে, প্লাস ওর নিজস্ব ইলেকট্রিক ফিল্ড আছে। অবভিয়াসলি চার্জ কখন, আমরা তো প্রথম চ্যাপ্টারের প্রথম থেকে ডিসকাস করছি, যখন চার্জ হবে তার আশেপাশে একটা ইলেকট্রিক ফিল্ডও থাকবে, যেখানে তার চার্জটার ফোর্সটা অ্যাপ্লাই করবে, দ্যাট ইজ ইনফাইনাইট, পড়ে এসেছি আমরা। তো এখানে এক্সটার্নাল এক্সট্রা করে এই ওয়ার্ডটা লেখার মানে হচ্ছে যে ডাইপোলটা একটা এমন জায়গায় আছে যেখানে ওর ফিল্ড তো আছে, ডাইপোল আছে যখন তার ফিল্ড তো থাকবেই, কিন্তু তাকে আমি নিয়ে গিয়ে অন্য একটা ইলেকট্রিক ফিল্ডের ভেতর ফেলেছি, যেটা ওর পার্ট নয়, ইট ইজ নট এ পার্ট অফ ইট দিস ডাইপোল, ঠিক আছে। তো প্রথমেই কথা হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি কোন দিকে হবে, ফিল্ড ইন্টেন্সিটি হবে আমাদের এই দিকে, ফিল্ড ইন্টেন্সিটি হবে আমাদের এই দিকে, ঠিক আছে, এক নম্বর। নেক্সট, ছবিটায় দেখতেই পাচ্ছ যে ও যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে সেখানেও একটা কত অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, লেট আস সাপোজ দিস ইজ থিটা, ঠিক আছে, কত অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, থিটা অ্যাঙ্গেল হলো। তো যে থিটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে এখানে, যখন এটা তৈরি হচ্ছে তখন ও এখানে প্রডিউস করছে কি, এটা হচ্ছে মোমেন্টাম, ওর ডাইপোল মোমেন্ট ধরো পি, তাহলে ও এখানে একটা কি তৈরি করবে, টর্ক তৈরি করবে, কি তৈরি করবে, টর্ক, ওটা টর্ক ফিল করবে, টর্কের ভ্যালুটা কত হবে দেখো, পি ডাইপোল মোমেন্ট ইন্টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ডাইপোল মোমেন্ট ইন্টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ওটা টর্ক তৈরি করবে। মানে সোজা কথায় হচ্ছে টর্ক কখন আসে, যখন মাঝখানে একটা পয়েন্ট ফিক্স থাকে, ও গোল করে ঘোরে, তাই তো, তার মানে এটা গোল করে ঘুরবে ওখানে, ওর উপর যে যে ফোর্স কাজ করবে সেটার ফলে কি হচ্ছে, ও গোল করে ঘুরবে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, ও একই জায়গায় থাকবে কিন্তু গোল করে ঘুরবে, এই জন্য টর্ক পি ইন্টু ই, ক্রস প্রোডাক্ট, হ্যাঁ, ভেক্টর। এবার কথা হচ্ছে যে এই ডাইপোলের ওপর পয়েন্ট দি ফোর্স অন ডাইপোল, চেঞ্জ ইট, এটাও আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, নেট ফোর্স অন ডাইপোল কত হবে, অর্ধেক বটানই কাজ করছে না, নেট ফোর্স অন ডাইপোল, এফ নেট ইকুয়াল টু জিরো, লে হালুয়া,
তুমি এক্ষুনি বলবে যে টর্ক আছে, মুভমেন্ট দিচ্ছে, ও গোল করে ঘুরলেও তো ঘুরছে, তাহলে নেট ফোর্স জিরো কী করে হয়? নেট ফোর্স জিরো কী করে হয়? তো দেখে নিই, ডায়াগ্রামটা থেকেই আমরা দেখে নিই, ক্লিয়ার করে নিই। ধরো এখানে হচ্ছে পজিটিভ চার্জ, ধরো এই মাথাটায় আছে পজিটিভ চার্জ, ঠিক আছে, যেটা হচ্ছে ফোর্সটা এদিকে, যার ফোর্সটা এদিকে আছে, ফাইন। এ মাথায় আছে নেগেটিভ চার্জ, কেন নেগেটিভ টু পজিটিভ হয়, তো নেগেটিভ টু পজিটিভ হয়। এ মাথায় আছে ধরো নেগেটিভ চার্জ, এর ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে? এই দিকে, ঠিক আছে। এখানে ফোর্সের ডাইরেকশন কত? এদিকে হচ্ছে। ডাইরেকশন উল্টো যখন মাইনাস কিউই, এটা ইজ ইকাল টু ফোর্স, এটাও ইজ ইকাল টু ফোর্স। দেখো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস বাট ইন অপোজিট ডাইরেকশন, তাই তো? তাহলে এফ নেট যেটাকে বলছি, এটা ধরো এফ ওয়ান, এটা হচ্ছে এফ টু, তাহলে এফ ওয়ান প্লাস এফ টু ইকুয়াল টু কত? কিউই মাইনাস কিউই, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে নেট ফোর্স জিরো, কিন্তু সে বলে যে টর্ক নেই তা নয়, ওর মধ্যে টর্ক আছে, ও একই জায়গায় ঘুরছে গোল করে, ঠিক আছে, বোঝা গেল? এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা আমি নিয়েছি এটাও তুমি বুঝে নাও। এই যে ইলেকট্রিক ফিল্ড দেখছো, আমি দাগ যেরকমই দিয়ে থাকি, এটা কিন্তু একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ক্লিয়ার? শর্ট ইট আউট, ঠিক আছে, ক্যালকুলেশন বোঝা গেল, টর্ক বোঝা গেল। এবার এই টর্ক নিয়ে ডিসকাশনটাকে আমরা একটু লেন্দি করি। আমি এক্ষুনি দেখলাম কি টর্ক কত। দেখো টর্ক নিয়ে কেন লেন্দি করছি, ফোর্স নিয়ে তো আমার কিছু করার নেই, ফোর্সটা আমার জিরো হয়ে গেছে, টর্ক তো এক্সিস্ট করছে। টর্ক কত লিখেছি আমরা? পি ইন্টু ই, পি ইন্টু ই। এটাকে যদি আমি ভেক্টরে যদি কম্পোনেন্ট ভেক্টর হিসেবে দেখি, তাহলে আমি লিখতে পারি পিই কস থিটা, পিই কস থিটা, আটকে যাচ্ছে আবার। থিটা কি আমরা একটু আগেই দেখেছি যে ইলেকট্রিক ফিল্ডটার সাথে ডাইপোলটা যে অ্যাঙ্গেল তৈরি করেছে, ঠিক আছে, পি কস থিটা। তাহলে পি কস থিটা যদি আমি লিখে ফেলি, সরি, পি কস 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 না, এই জন্যই আটকে যাচ্ছিল, ঠিক আছে, পিই সাইন থিটা, ক্লিয়ার? পি সাইন থিটা হবে ওটা, সরি। এবার কথা হচ্ছে পি সাইন থিটা যদি হয়, তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো, ওয়েন থিটা ইকুয়াল টু জিরো, যখন থিটা জিরো হবে টর্ক কত হবে? জিরো। আবার ওয়েন থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তখনও টর্ক কত হবে? জিরো। তাহলে থিটা জিরো আর 180 মানে, তার মানে হচ্ছে, আমি এখানে জাস্ট একটু ম্যানুপুলেট করছি ড্রয়িংটা, যদি ইলেকট্রিক ফিল্ডের সাথে এরকমভাবে হয়ে যায়, ঠিক আছে, যদি সাপোজ এরমভাবে পজিশনে চলে আসে আমাদের ডাইপোলটা, তখন থিটা জিরো হবে আর না থিটা 180 হবে। ইন বোথ দ্য কেসেস ভ্যালু অফ টর্ক কত? জিরো। তখন আর টর্ক নেই, মানে ও কোনো মুভমেন্ট শো করছে না তখন, ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে, যখন ও ডাইপোলে আছে, ডাইপোলটা যখন একটা ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে আছে, তখন ওর ভেতর নিশ্চয়ই এনার্জি আছে, মুভ করছে তো, মুভ করছে যখন, তখন একটা নিশ্চয়ই একটা সাম অ্যামাউন্ট অফ এনার্জিও শো করবে, হ্যাঁ কি না? করবে। এবার এই এনার্জিটা কোন এনার্জি? এই এনার্জিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কোন এনার্জি? পোটেনশিয়াল এনার্জি।
এই পোটেনশিয়াল এনার্জিটা আছে বলেই ওর ভেতর মুভমেন্ট আছে। তাই পোটেনশিয়াল এনার্জির পরিমাণটা কত, ঠিক আছে? পোটেনশিয়াল এনার্জির পরিমাণটা বুঝবে। পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে যে একটা ডাইপোলের মধ্যে কোনো হেডিং দিতে হবে, দিয়ে দিই। একটা হেডিং দিয়ে রাখি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, বা লিখতে যদি তোমরা না লিখে নাও খাতায়, বাই চান্স যখনই ভিডিওটা দেখবে তোমরা বুঝতে পারো যে আমরা কী নিয়ে ডিসকাস করছি। ডায়াগ্রাম আমার সেম থাকবে, ঠিক আছে? এনার্জি in a dipole, energy in a dipole when placed in a external electric field. এটা আমাদের হেডিং, ঠিক আছে? এনার্জি ইন এ ডাইপোল when placed in a external electric field, ঠিক আছে? আমার সবই সেম থাকবে, ডায়াগ্রামে আমার কোনো চেঞ্জেস নেই, ঠিক আছে? ডায়াগ্রাম উইল রিমেইন সেম। তো ক্যালকুলেশনটা খুব সিম্পল। টর্ক কত ছিল? পি ক্রস ই। আর আমি কত বলছি? পোটেনশিয়াল এনার্জি। এখানে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু হচ্ছে ইউ ইজ ইকাল টু, ইউ দিয়ে আমরা পোটেনশিয়াল এনার্জি ডিনোট করছি, মাইনাস পি ডট ই, মাইনাস পি ডট ই। ওখানে ক্রস প্রোডাক্ট ছিল, এখানে ডট প্রোডাক্ট, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু তোমার মাইনাস পিই কস থিটা, পিই কস থিটা, ঠিক আছে? ক্লিয়ার? এবার এর দুটো কেসেস আছে, ঠিক আছে? সেটা কি? when theta equal to 0, u equal to minus pe, u equal to minus pe, মানে হচ্ছে এখানে এই জায়গাটাতে পোটেনশিয়াল এনার্জি হবে মিনিমাম, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। এবার তোমরা খুব ভালো করে জানো যে কোনো অবজেক্ট তার পোটেনশিয়াল এনার্জি সবসময় মিনিমাম করতে চায়, যে কোনো কেউ। কেন? পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হওয়া মানে হচ্ছে তার ভেতর তত স্টেবিলিটি, তার ভেতর তত স্টেবিলিটি, সে একটা জায়গায় স্টেবল হতে পারবে। নেক্সট কেস কি আছে আমার? when theta equal to 180 ডিগ্রি, ঠিক আছে? তখন ইউ ইজ ইকাল টু আমার প্লাস পিই, ইউ ইজ ইকাল টু পোটেনশিয়াল এনার্জি ইজ ইকাল টু প্লাস পিই। এখানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম, সব থেকে আনস্টেবল সিচুয়েশন, পিই ম্যাক্স, সব থেকে আনস্টেবল সিচুয়েশন। যেহেতু আমরা স্টিল ফটোস নিয়ে কাজ করছি, ঠিক আছে, ভিডিওস দেখাচ্ছি না, এই জন্য এই জায়গাটা হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে? যে মিন হলে কি হবে, ম্যাক্স হলে কি হবে ওপরের ডায়াগ্রামটায়, ঠিক আছে? তো আমরা এটা অফলাইন ক্লাসেসে আমি এই জায়গাটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? নো প্রবলেম। আমরা সিম্পলি ওইখান থেকে জিনিসটাকে, পুরো জিনিসটাকে আমরা বুঝে নেব। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে এগিয়ে যাবো আস্তে আস্তে। আমরা আমাদের নেক্সট পার্টে আসছি। নেক্সট পার্টটা আমরা চেষ্টা করবো একটু তাড়াতাড়ি শেষ করার, ঠিক আছে? একটু ফাস্ট ফাস্ট করার চেষ্টা করব, খুব বেশি লেন্দি রাখবো না। নেক্সট পার্টটা যদিও আছে, অনেকটাই আছে, ভালো করে বুঝলে তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট পার্টটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইলেকট্রিক ফিল্ড
লাইন্স, আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে অনেক ডিসকাশন করেছি প্রথম দিকে, ঠিক আছে, আমরা লাইন্সগুলো নিয়ে ডিসকাস করিনি। তো এবার আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো জানব। যে প্রথম পয়েন্টটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন্সের, ঠিক আছে, খুব সিম্পল, তোমরা খুব ভালো করে জানো, অনেক জুনিয়র ক্লাসেস থেকে করে আসছো। ইলেকট্রিক ফিল্ড লাইন্স electric field lines originate from positive charge from আবার আটকে গেল, জাস্ট ওয়েট, originate from positive charge and terminate at negative charge. ঠিক আছে, মানে সোজা কথায় হচ্ছে, সাপোজ এটা আমার পজিটিভ চার্জ আছে, এটা আমার নেগেটিভ চার্জ আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে পজিটিভ থেকে বেরোবে চার্জ, নেগেটিভে গিয়ে ঢুকবে, পজিটিভ থেকে বেরোবে চার্জ, নেগেটিভে গিয়ে ঢুকবে, জাস্ট লাইক দিস। ডায়াগ্রামটা খেয়াল করবে, কেউ কারোকে কিন্তু ক্রস করছে না, কেউ কারোর সাথে মিশছে না, পজিটিভ থেকে বেরোলো, নেগেটিভে গিয়ে ঢুকলো, সিম্পল, আমরা অনেক দিন ধরে জানি। এখানে একটা জাস্ট সিম্পল বলবো, একটা ছোট্ট জিনিস আমি বলে দেবো, দে ডু নট ফর্ম লুপ। নোট, একটা নোট নিচ্ছি আমরা, সেটা কি, লাইন্স ডু নট ফর্ম এ লুপ। মানে মানে কি, লাইন্স ডু নট ফর্ম এ লুপ মানে, লুপ মানে হচ্ছে এরকম, তার মানে ধরো পজিটিভ থেকে বেরোলো, লুপ হলে কি হবে, পজিটিভ থেকে বেরোবে, লুপ যেহেতু বলেছি, সে আবার পজিটিভে গিয়ে ফিরে আসবে। ইজ ইট পসিবল লাইনটা? নো, নট পসিবল। তারা পজিটিভ থেকে বেরোবে, নেগেটিভে গিয়ে টার্মিনেট করবে, পজিটিভ থেকে বেরোবে, নেগেটিভে গিয়ে টার্মিনেট করবে, তারা আবার পজিটিভে ফিরে আসবে না। খুব সিম্পল, ঠিক আছে। এবার যে নেক্সট পয়েন্টটা আমাদের, নেক্সট পয়েন্টটা হচ্ছে, লিখতেই সময় চলে যাচ্ছে আর কিছুই না, নেক্সট পয়েন্টটা হচ্ছে দ্য নাম্বার অফ লাইন্স, the number of field lines originating or terminating, originating or terminating on a charge, originate করছে বা terminate করছে on a charge is directly proportional to the magnitude of the charge, to the magnitude of the charge। এটা একটু বুঝতে হবে, তাই তো, ফাইন। তো ডায়াগ্রাম দিয়েই বুঝি,
ধরো এর চার্জ হচ্ছে পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। এখানে চার্জের পরিমাণটা হচ্ছে 2q, এখানে চার্জের পরিমাণটা q। ঠিক আছে, তাহলে ধরো কিউ এর জন্য হচ্ছে ধরো দুটো লাইন, 2q এর জন্য তিনটে লাইন, কিউ এর জন্য তিনটে লাইন, 2q এর জন্য 6টা লাইন। ঠিক আছে, চারটে নি, হ্যাঁ চারটে চারটে। সো ফর কিউ 4 লাইনস, আমি এটা এক্সাম্পল দিচ্ছি নাহলে তোমরা বুঝবে না। ফর 2q 8 লাইনস, ফাইন, আমি ধরলাম। তাহলে কি হবে, এখান থেকে দুটো লাইন, যেহেতু এটা কিউ চার্জ, এটা 2q চার্জ, গেল একটা লাইন, দুটো লাইন টার্মিনেট হলো, গেল, ফাইন। এই যে মাইনাস কিউ, ও কিন্তু এর থেকে বেশি লাইন নিজের ভেতরে আর নেবে না, কিন্তু 2q এর তো আরো দুটো লাইন আছে, 2q এর তো আরো চারটে লাইন আছে না, এরা কি হবে, এরা কি ওয়েস্ট হয়ে যাবে না। সামনে যে মাইনাস যে চার্জটা ছিল, যেখানে কিউ চার্জ ছিল, সেখানে গিয়ে চারটে লাইন গিয়ে টার্মিনেট হয়ে গেছে, কিন্তু কিউ এর পক্ষে আর ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, সরি ইলেকট্রিক ফিল্ড লাইন্স নেওয়া পসিবল না। ঠিক আছে, কিন্তু ওয়ারাস যে পজিটিভ চার্জ আছে আমার 2q, সে কিন্তু টোটাল 8খানা ফিল্ড লাইন্স রিলিজ করেছে, দেখতেই পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে ওই যে 4খানা এক্সট্রা ফিল্ড লাইন্স আছে, তারা ওয়েস্ট হবে না, তারা অন্য একটা নেগেটিভ চার্জ কোথাও গিয়ে খুঁজে নেবে, সেখানে গিয়ে টার্মিনেট হবে। ঠিক আছে, অন্য একটা নেগেটিভ চার্জ কোথাও না কোথাও খুঁজে নেবে, সেখানে গিয়ে ওরা নিজেদের কী করবে, টার্মিনেট করে দেবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমি বলি নাম্বার অফ লাইন্স, যদি আমি ফর্মুলা দিকে যাই, কোনো একটা নিশ্চয়ই ফর্মুলাও নিশ্চয়ই আছে, নাম্বার অফ লাইন্স ইকুয়াল টু কিউ বাই এপসাইলন জিরো। নাম্বার অফ লাইন্স ইজ কিউ বাই এপসাইলন জিরো। এখানে কে নট, যেটা হচ্ছে কে ইজ ইকুয়াল টু, বা কে এমপ্লাইজ বলি আমি, কে এমপ্লাইজ 1/epsilon নট, কে বাই এপসাইলন নট, সিম্পল ফর্মুলা, কিউ বাই এপসাইলন জিরো। তোমার যদি এপসাইলন নটটা নাও মনে থাকে, কে কে ইমপ্লাইজ টু 1/epsilon নট, কোনো দরকার নেই, তোমার কাছে এই জিনিসটা থাকলেই হলো আমার। ঠিক আছে, নাম্বার অফ ফিল্ড লাইন্স কত হবে, আর যে রিলেশনটা দেখালাম, এটা খুব ভালো করে মাথায় রাখো, খুব দরকার। এবার সঙ্গে সঙ্গে একটা স্পেশাল কেস অ্যারাইজ করছে। স্পেশাল কেসটা কি অ্যারাইজ করছে আমার, যে ধরো একটা অন্য মিডিয়াম আছে, আই হ্যাভ সাম সেপারেট মিডিয়াম। ঠিক আছে, এই সেপারেট মিডিয়ামে তোমার এই চার্জটা আছে, সেক্ষেত্রে কি হবে, আমরা আগেই বলেছিলাম, ডিসকাস করেছিলাম, যখন মিডিয়াম চেঞ্জ হয়ে যাচ্ছে তখন চার্জের পরিমাণটা, ফোর্সটাও আমার ইয়ে হয়ে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও কমে যাচ্ছে। সিমিলারলি এখানেও সেই একই ঘটনা ঘটবে, যে নাম্বার অফ ফিল্ড লাইন্স কমে যাবে, নাম্বার অফ লাইন্সটা কী হবে আমার, কমে যাবে। কিন্তু কমে গেলে তখন ফর্মুলাটা কী হবে, তখন ফর্মুলাটা হবে কিউ বাই এপসাইলন জিরো, এটা তো থাকবেই, তার সাথে কি আসবে তোমরা জানো খুব ভালোভাবে, এপসাইলন আর, ওয়্যার এপসাইলন আর এর ভ্যালু সব সময় গ্রেটার দেন 1, কেন এটা একটা অন্য মিডিয়াম, যেই অন্য মিডিয়ামে আমরা এন্টার করছি, ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সংখ্যাটা আমাদের কি হচ্ছে, কমে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সংখ্যা কি হচ্ছে, কমে যাচ্ছে আমাদের। ক্লিয়ার? কোনো ডিসকাশন দরকার এর নিয়ে না তো? ওকে, এবার একটা ছোট্ট জিনিস,
এটা পয়েন্ট হিসেবেই আমরা লিখব, অ্যাজ এ পয়েন্টই আমরা ধরবো ইলেকট্রিক ফিল্ড লাইন্সের পয়েন্ট। সেটা হচ্ছে ট্যানজেন্ট টু এ ফিল্ড লাইন অ্যাট এনি পয়েন্ট, tangent to a field line at any point, ফিল্ড লাইন্সের ওপর যদি ট্যানজেন্ট ড্র করো তুমি যে কোনো একটা পয়েন্টে, ঠিক আছে, gives the direction, gives the direction of electric field that point, give the direction of electric field at that point, সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে সেটা, ঠিক আছে। এটা একটা ইনস্ট্রুমেন্টাল, ঠিক আছে, এটা একটা ইনস্ট্রুমেন্টাল থিং, নাথিং এলস। মানে সাপোজ ধরো কি বলবো, একটা ডায়াগ্রাম ড্র করতে হবে, এটা ডায়াগ্রাম করতে সোজা সাপটা হবে না। ধরো এই একটা পয়েন্ট আছে তোমার, এই একটা পয়েন্ট আছে, দুটো পয়েন্ট, এটা এ, এটা বি। সো তোমার ধরো এখান থেকে ধরো দুটো পয়েন্ট আমরা দেখি, দুটো চার্জ দেখতে পাচ্ছি, পয়েন্ট মানে চার্জ। ধরো এটা হচ্ছে তোমার গেছে ফিল্ড লাইন্সগুলো এরকম দেখালাম, আমি শো করলাম। সেখানে যে কোনো জায়গায়, তুমি যে কোনো জায়গায় ধরো এখানেই ধরো তুমি একটা পয়েন্টকে এখানে একটা ট্যানজেন্ট ড্র করলে, ধরো তুমি এখানে একটা ট্যানজেন্ট ড্র করলে, ঠিক আছে, এরা কি শো করবে তোমাকে ডাইরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট অনলি, অ্যাট দ্যাট পয়েন্ট, অন্য কোথাও নয়, ঠিক আছে, ক্লিয়ার? শুধু সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা তোমায় শো করবে। তো এখানে একটা নোট আমাদের নিতে হবে, সেটা কি, টু ট্যানজেন্টস বা আমি এটা বলে দিয়েছিলাম মুখে, তাও আমি লিখে দিচ্ছি, টু ফিল্ড লাইন্স never intersect each other as, কেন কেন ইন্টারসেক্ট করবে না, as it will show two directions, it will show two directions which is not possible, হতে পারে কখনো কোনো একটা জায়গার পয়েন্টের একটাই ডাইরেকশন হবে, কখনো দুটো ডাইরেকশন হতে পারে, হতে পারে না, তো এই জন্য শো করবে না। ক্লিয়ার? গেল? কোনো কোয়েশ্চেন এখান থেকে নেই তো? নেই। নেক্সট নেক্সটে আমরা আসছি। আচ্ছা, এগুলো তোমরা দেখে নিলে, তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন্স নিয়ে ডিসকাশন হলো। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কিন্তু খাতায় লিখে রাখলে ভালো হয়, বারবার পড়তে পারবে। একবার ভিডিও দেখে বুঝলে, যতবার খুশি ভিডিও দেখে বুঝলে, বাকিটা তোমরা খাতা থেকে পড়ে নিলে। ক্লিয়ার? বই তো আছেই সাথে। ওকে, এবার আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট পয়েন্টে যাব। ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, আমাদের টপিকের লাস্ট পার্ট, কিন্তু বেশ বড় পার্ট হবে এটা, ঠিক আছে। পার্টটার নাম হচ্ছে, এটার নেম হচ্ছে পার্টটার ইলেকট্রিক ফ্লাক্স।
ইলেকট্রিক ফ্লাক্স, FLUX। ঠিক আছে, আগে জিনিসটা কি বুঝে নেব আমরা একটা রাফলি একটা ড্রয়িংয়ের থ্রুতে, তারপর আমরা যা যা লেখালেখি করা যা যা বোঝায়, কারণ এটা বেশ বড় টপিক এটা, আমরা আগে রাফলি জিনিসটা বুঝে নিই। ধরো তোমার কাছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ফিল্ড লাইন্সগুলো যাচ্ছে এখান থেকে এখান, ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো যাচ্ছে 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 যাচ্ছে, প্রচুর ফিল্ড লাইন্স আছে, এপাশ থেকে এপাশে ফিল্ড লাইন্সগুলো যাচ্ছে, ফাইন, আরও দিয়ে দিলাম। এবার তুমি কি করলে, কোনো একটা অবজেক্ট নিয়ে এসে বা কিছু নিয়ে এসে কোথাও একটা রেখে দিলে। দেখো পুরোটাই রাখিনি আমি, হ্যাঁ পুরোটাই আমি রাখিনি, দেখতেই পাচ্ছ যে পুরোটার মধ্যে নেই। ঠিক আছে, আমরা একটা পার্টিকুলার ছোট রিজিয়নেই রেখেছি। ঠিক আছে, এবার ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে কোনো একটা ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে, মানে যেখান থেকে ফিল্ড লাইন পাস করছে, ইলেকট্রিক্যাল ফিল্ড লাইন্স পাস করছে, সেখানে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বডি রাখলে, ক্লোজড বডি বা হোয়াট এভার ক্লোজড বডি, সেই ক্লোজড বডির মধ্যে দিয়ে কতগুলো ফিল্ড লাইন্স পাস করছে, পার কুলাম চার্জ হিসেবে কতগুলো ফিল্ড লাইন্স পাস করছে, সেটাই হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্লাক্স। দেখো আমি সব কটা ফিল্ড লাইন্স নিয়ে ডিসকাস করলাম না, শুধু ওই অবজেক্টটার মধ্যে দিয়ে কতগুলো লাইন পাস করছে, শুধু ওই অবজেক্টটার মধ্যে দিয়ে, সেটাকেই বলা হবে ইলেকট্রিক্যাল ফ্লাক্স। আশেপাশ দিয়ে কটা পাস করছে তোমার আমার টপিক নয়, ফ্লাক্স যখন আমরা ডিসকাস করব তখন টোটাল কতগুলো ফিল্ড লাইন্স আছে, কোথায় যাচ্ছে, কিচ্ছু আমার জানার দরকার নেই। ইলেকট্রিক্যাল ফ্লাক্স মানে কোনো একটা বডি আছে, তার মধ্যে দিয়ে কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাস করছে পার কুলম চার্জ হিসেবে, পার কুলম চার্জে কতগুলো ফিল্ড লাইন্স পাস করছে। ঠিক আছে, তাহলে যদি ডেফিনেশন লিখতে হয় তাহলে আমরা কি লিখতে যাব, ইলেকট্রিক ফ্লাক্স ইজ, যদি ডেফিনেশন লিখতে হয় বা কাকে বলে লিখতে হয়, ইলেকট্রিক ফ্লাক্স is measure of the field lines crossing a surface, crossing a surface, সিম্পল। তো যেহেতু নাম্বার অফ ফিল্ড লাইন শুধু নাম্বার ডিসকাস করছি, তাহলে আমি বলতেই পারি ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, ডাইরেকশনের কোনো দরকার নেই। এক নম্বর। দু নম্বর কি বলতে পারি, এসআই ইউনিট, এসআই ইউনিট কত হবে, খুব ভালো করে, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব, और ভোল্ট পার ভোল্ট মিটার, দরকার নেই ভোল্ট মিটারের, তুমি এটা মনে রাখো, এসআই ইউনিট নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। এটা হচ্ছে আমি ইলেকট্রিক্যাল ফ্লাক্স। কেন স্কেলার কোয়ান্টিটি বলে দিয়েছি, কারণ হচ্ছে ইটস এ নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স আমরা ডিসকাস করছি, সেখানে কোনো রকমভাবে অন্য কিছু আসছে না। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো নেক্সট যেটা আসছে এটা একটু ভালো করে বুঝবে শুনবে, ড্রয়িং আমার করা আছে, দরকার পড়লে আমি আরেকটা ড্রয়িং করে দিচ্ছি আমি, ইফ ইট ইজ রিকোয়ার্ড, তোমাদের মনে হয় এটা একটু দরকার পড়তে পারে। সেটা হচ্ছে যখন আমি এটা অবজেক্ট রেখেছি,
তাহলে অবজেক্টটা যে সবসময় স্ট্রেটই থাকবে তার কোনো মানে নেই, কোনো একটা অ্যাঙ্গেলও তৈরি করতে পারে ফিল্ডের সাথে, কোনো একটা অ্যাঙ্গেলও তৈরি করতে পারে। সাপোজ তাহলে যদি এটা আমার ড্রয়িং হয়, স্ট্রেট কেন যে আমি ড্র করতে পারি না, যাই হোক বাদ দাও, ঠিক আছে। এটা ধরো এ, এটা একটা অ্যাঙ্গেল তৈরি করেছে ভার্টিক্যালের সাথে থিটা, তাহলে নিচে কত হবে এ সাইন থিটা, আর উপরটা কত হবে এ কস থিটা। জাস্ট কিপ ইট ইন ইউর মাইন্ড। আমরা খুব ভালো করে করে এসেছিলাম আগেই 11-এর প্রথম দিকে, যে থিটা যে অ্যাঙ্গেলের সাথে থিটা থাকে সেটা কস থিটা হয়, তার অপোজিটটা কি হয়, সাইন থিটা হয়। এটা আমরা আগেই পড়ে এসেছি। তো এবার আমরা খুব দরকারি জিনিস দিয়ে যাব, খুব দরকারি, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা ডেরিভেশন ইম্পর্টেন্ট আছে, ভালো করে বুঝবে। ফাই, ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে ডিনোট করছি। ফাই ইকুয়াল টু, ফর্মুলায় আসছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন্টু স্কেলার, তো তাহলে স্কেলার হলে ডট প্রোডাক্ট ইন্টু দ্য এরিয়া, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন্টু দ্য এরিয়া। ক্লিয়ার? ফাই হলো। এবার তুমি আমায় বলবে, যদি অবজেক্টটা খুব ছোট হয়, খুবই ছোট, ইলেকট্রিক ফিল্ডের তুলনায় তার সাইজটা খুবই ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি ফ্লাক্স কী করে বার করব? ঠিক আছে, সেক্ষেত্রে ফ্লাক্সের এই ফর্মুলাটা ইউজ হবে না, যেটা করলাম। সেক্ষেত্রে ফ্লাক্সের ফর্মুলাটা হচ্ছে ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন, ভালো করে বুঝবে, ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এর উপরটা এত নষ্ট হয়ে গেছে, ইন্টিগ্রেশন ইলেকট্রিক ফিল্ড ডট ডিএ। খুব ছোট একটা, যেহেতু এরিয়া অবজেক্টটা খুব ছোট, এই জন্য ইন্টিগ্রেশন করে এটা আমরা লিখলাম। এটা আমাদের ফর্মুলা। যখন অবজেক্ট, এটাকে এ মনে হচ্ছে না হয়তো, ওয়েট, ফাইন, when surface is very small, surface is very small, খুব স্মল সারফেসের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ক্লিয়ার? শর্ট আউট, ডান। এবার ফ্লাক্সের ক্ষেত্রে ডাইরেকশনটা আমাদের জেনে নিতে হবে। ফ্লাক্সের ক্ষেত্রে ডাইরেকশনটা কি হয়? ডাইরেকশন, যা ডিসকাশন আমাদের ফ্লাক্স নিয়েই চলছে, ঠিক আছে, অন্য কোনো ডিসকাশন আমরা করছি না, সেই জন্য আমি জাস্ট হেডিং দিলাম ডাইরেকশন। ডাইরেকশন, যদি আমাদের বডিটা পজিটিভ হয়, ঠিক আছে, দুটো বডি নিয়েছি, এটা পজিটিভ, এটা নেগেটিভ, সরি এটা নেগেটিভ, ঠিক আছে। ইন কেস অফ এ পজিটিভ বডি, ইন কেস অফ এ পজিটিভ বডি, ফিল্ড লাইন্সগুলো বাইরের দিকে যাবে, ফিল্ড লাইন্সগুলো কী হবে, বাইরের দিকে যাবে। তাহলে এটাকে বলা হবে কি, পজিটিভ ফ্লাক্স। যদি বডিটার নেগেটিভ চার্জ, বডিটার আগে থেকে যদি নেগেটিভ চার্জেস থাকে, তাহলে ফ্লাক্সগুলো, লাইন্সগুলো ভেতর দিকে আসবে। কেন? একটু আগেই আমরা পড়েছিলাম ফিল্ড লাইন্স পড়ার সময়, অরিজিনেটস ফ্রম পজিটিভ চার্জ, টার্মিনেট অ্যাট নেগেটিভ চার্জ, এই জন্য নেগেটিভ চার্জের দিকে, এটাকে আমরা কি বলবো, নেগেটিভ ফ্লাক্স। কি বলবো, নেগেটিভ ফ্লাক্স। ক্লিয়ার? এর বেশি কোনো ডিসকাশন আমাদের দরকার নেই ফ্লাক্সের ক্ষেত্রে। হ্যাঁ,
এবার আমরা মজার জিনিস পড়ব, সেটা হচ্ছে হেডিং দিয়ে আগে। হেডিং হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তোমরা তো জানোই সায়েন্টিস্টরা বেকার বসে থাকে, কিছু কিছু সায়েন্টিস্ট আছে খালি খুদ বার করবে, সেই খুঁতেরই ব্যাপারটা এবার আমরা পড়বো। ইলেকট্রিক ফ্লাক্স ফ্রম এ ফ্রম ক্লোজড বডিজ, ফ্রম ক্লোজড বডিজ। সায়েন্টিস্টরা টেস্ট করে বলল ফ্লাক্স, সায়েন্টিস্টরা কি বলল, ফ্লাক্স টেস্ট করেই বলেছে পাসিং ফ্রম এ ক্লোজড বডি ইজ জিরো। একদম সোজা সাপটা ভাষায় বলে দিল ভাই, একটা ক্লোজড বডির ভেতর দিয়ে যদি ফ্লাক্স পাস করে সেটা জিরো হবে। ঠিক আছে, কেন? কেনর চক্করে কি হলো? সিম্পল না, একটা ক্লোজড বডি আছে, তাহলে এক পাশে যদি পজিটিভ চার্জ হয়, এক পাশে নেগেটিভ চার্জ আছে, এক পাশে পজিটিভ চার্জ, তাহলে এক পাশে নেগেটিভ চার্জ। ধরো এইটাই আমার ক্লোজড বডি, এক পাশে পজিটিভ, ডাইপোলের ক্ষেত্রে যা হয় এক পাশে নেগেটিভ, তাহলে যে কটা ফিল্ড লাইন্স ঢুকবে এক পাশ দিয়ে, আরেক পাশ দিয়ে সে কটা ফিল্ড লাইন্সই বেরোবে, প্লাস মাইনাস ফ্যাক্টরে পড়ে গিয়ে সব কিছু জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, সিম্পল। এবার সঙ্গে সঙ্গে একজন সায়েন্টিস্ট ছিলেন, একজন সায়েন্টিস্ট সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন, সায়েন্টিস্ট গস, GAUSS, ঠিক আছে, গস ল। তিনি নিজের ল নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। ল মানে এখানে আইন ফাইন নয়, একটা ফর্মুলা নিয়ে উনি টেস্টেড, উনি যেটা দিলেন সব কিছু টেস্টেড, টেস্ট করেই উনি সব কিছু দিলেন। ঠিক আছে, উনি টেস্ট করে কি বললেন, উনি টেস্ট করে যেটা বললেন খুব ভালো করে দেখবে, আমি লিখে দিচ্ছি পুরোটাই। ঠিক আছে, অ্যাকর্ডিং টু Gauss's law, according to Gauss's law, total electric flux through a closed surface through a closed surface enclosing a charge, এই লাইনটা বুঝতে হবে, enclosing a charge, enclosing a charge, চার্জের পরিমাণটা ধরে নিলাম, enclosed charge is 1 by epsilon naught, enclosing a charge is epsilon naught times the magnitude of the charge enclosed, times the magnitude of the charge enclosed. According to Gauss's law, টোটাল ইলেকট্রিক ফ্লাক্স কত হবে কোনো একটা ক্লোজড বডির মধ্যে দিয়ে, টোটাল ইলেকট্রিক ফ্লাক্স কত, ওই ইলেকট্রিক, ওই ক্লোজড বডির মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে, ম্যাগনিটিউডটা আছে, যে চার্জটা আছে, আবার বলছি টোটাল ফ্লাক্স কত একটা ক্লোজড সারফেসের মধ্যে দিয়ে, ওই ক্লোজ সারফেসের মধ্যে যে চার্জটা আছে
সেই চার্জের 1/ε0 টাইমস 1/ε0 টাইমস বেশি, বেশি না কম সেটা আমরা জানি না, মাল্টিপ্লাই করতে হবে সোজা কথায়, টাইমস আছে, তার সেটাই হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল ফ্লাক্স। আবার বলছি, কোনো একটা ক্লোজড বডির মধ্যে দিয়ে ইলেকট্রিক্যাল ফ্লাক্স কত হবে, সেই বডিটা, সেই ক্লোজড বডিটার যে ইলেকট্রিক্যাল চার্জ আছে, সেই ক্লোজড বডিটার যে ইলেকট্রিক্যাল চার্জ আছে তার তার মানে চার্জ ইন্টু 1/ε0 টাইমস, চার্জ ইন্টু 1/ε0 টাইমস। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি দাঁড়ায়, ফাই নেট, ফাই নেট, নেট ফ্লাক্স 1/ε0 ইন্টু charge of the enclosed body, charge of the enclosed body, q নিচে লিখে দিলাম পুরোটা, এটা হচ্ছে ফর্মুলা। এবার উনি কি করলেন, ওই যে আগে যে ফর্মুলাটা আমরা দেখলাম এখন, দেখো এখানে আমরা এখানে একটা ফর্মুলা দেখেছিলাম, এনক্লোজড বডির ক্ষেত্রে ছোট বডি যদি হয়, এনক্লোজড ছোট বডি হয়, তাহলে এটা ফর্মুলাটা আমরা দেখেছিলাম। এনক্লোজ না, আমরা ছোট বডির ক্ষেত্রে, একটা ছোট সারফেসের ক্ষেত্রে কতটা ফ্লাক্স হবে আমরা এই ফর্মুলাটা দেখেছিলাম। উনি এটার একটা মডিফিকেশন করলেন, উনি মডিফাই করে কি করলেন, মডিফিকেশনটা আমি অন্য কালারে লিখে দিচ্ছি। উনি লিখলেন ফাই নেট ইকুয়াল টু ই ডট ডিএ। তুমি সঙ্গে সঙ্গে বলবে কই মডিফিকেশন কোথায় হলো, মডিফিকেশন কই হলো, একই তো লিখেছে না। উনি এই ইন্টিগ্রেশন সাইনে একটা এরকম বসালেন, যেটা রিপ্রেজেন্ট করছে ক্লোজড বডি। কি রিপ্রেজেন্ট করছে, ক্লোজড বডি। ইকুয়াল টু, ইকুয়াল টু যেটা আমি এখনই উপরে লিখেছিলাম সেটাই, কিউ এনক্লোজড বাই এপসাইলন 0, বাই এপসাইলন 0, ব্যাস হয়ে গেল গসেস ল। এত সিম্পল ওয়েতে উনি এটা শো করে দিলেন। একটা ইন্টিগ্রেশন সাইনের উপর 0 বসালেন, বসিয়ে বলে দিলেন যে ভাই এটা ক্লোজড বডির ক্ষেত্রে হচ্ছে, যেহেতু ক্লোজড বডি এই জন্য ইন্টিগ্রেশনের উপরে আমি ক্লোজ সাইন বসিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার। আর উনি যে সারফেসটা, নিয়ে ডিসকাস করলেন, নিয়ে ক্লোজড সারফেস, ঠিক আছে, এটা একটা নোট হিসেবে নিই আমরা, কী কালারে নিই, গ্রিন নিই, এটা নোট হিসেবে নিচ্ছি। দ্য ক্লোজ সারফেস on which Gauss's law is applicable. Is called but defined as whatever is defined as a Gaussian surface. এত জটিল ভাবো না, সিম্পল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে গসেস ল শুধু ক্লোজ সারফেসেই কাজ করবে। ঠিক আছে, গসেস ল শুধু ক্লোজ সারফেসেই কাজ করবে, এই লটা অন্য অন্য কোনো সারফেসে কাজ করবে না। যদি বডি যদি ক্লোজ বডি না হয় তাহলে এই লটা কাজ করবে না। আর সেই যে ক্লোজড বডিটা, সেটা তখন আমরা কি বলে ডাকবো, গসিয়ান সারফেস। ঠিক আছে, আরও কিছু নোট আছে আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে, মন দিয়ে শোনো। এক হচ্ছে, নেক্সট হচ্ছে কি,
Gaussian surface can be of any shape and size, only condition is that it should be closed. ঠিক আছে, it can be of any shape and size, it can be of any shape and size. কন্ডিশন একটাই আছে ভাই, ক্লোজ বডি হতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? খালি ক্লোজ সারফেস হলেই হবে। আর নেক্সট আরেকটা পয়েন্ট, ইট হ্যাজ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স। এটা টোটালি একটা থিওরি। ইট হ্যাজ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স, এরকম সারফেস বলে কিছু নেই। আমরা ক্লোজড বডিকে এই নামে ডেকে উঠি, আলাদা করে এরকম কোনো সারফেস নেই। ঠিক আছে, এটা টোটালি হাইপোথেটিক্যাল একটা চিন্তাধারা, এটা একটা চিন্তাধারা। ঠিক আছে, এটা থট যে আমার নামে একটা সারফেস আছে, এরকম কোনো সারফেস নেই, যে কোনো ক্লোজড বডিকেই আমরা এটা বলে দিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন নেই, তাই তো? তো কিছু কেসেস আছে, আমরা কেসেসগুলো খুব ফাস্ট দেখে নেব, আমি আর তোমাদের টাইম ওয়েস্ট করতে চাইছি না, খুব সিম্পলভাবে দেখব। আমরা একটা একটা করে কেসগুলো ডিসকাস করে নেব গসিয়ান সারফেসের ওপর। আমরা ফ্লাক্স জেনে গেছি, গসেস ল জেনে গেছি, ঠিক আছে, কীভাবে কী কাজ করছে সেগুলো জেনে গেছি। তো আমরা এগুলোকে জাস্ট এদের অ্যাপ্লিকেশনগুলো দেখে নেব, আমরা জাস্ট সিম্পল অ্যাপ্লিকেশন। তাহলে আমরা এক্সপ্লেনে যাচ্ছি না বেশি, ঠিক আছে? কেন তোমরা এক্সপ্লেনেশনটা বুঝে গেছো ওইখানটা, তো এই জন্য খুব বেশি এক্সপ্লেনেশন আমাদের দরকার নেই, যেখানে করতে হবে আমি করে দেবো, মানে জাস্ট লিখে আমরা বেরিয়ে যাচ্ছি। ফার্স্ট কেস হচ্ছে একটা পয়েন্ট চার্জ। একটা কেস মানেই আমরা আসছি একটা পয়েন্ট চার্জ আছে। পয়েন্ট চার্জের ক্ষেত্রে কেস ওয়ানটা কি হচ্ছে? ক্লোজ সারফেস কিন্তু পয়েন্ট চার্জ, বুঝতেই পারছো সায়েন্টিস্টরা কি না পারে। ড্রয়িংয়ের দিকে যাবে না, আগেও বলেছিলাম হাতে লেখা একদম হাত দেবে না ড্রয়িংয়ে। এটা হচ্ছে চার্জটা, তার পাশে ইলেকট্রিক ফিল্ড, তার আশেপাশে কি আছে? ইলেকট্রিক ফিল্ড আছে। ইলেকট্রিক ফিল্ডের ডিস্টেন্স আমি ধরে রাখলাম যে এখানে ডিস্টেন্সটা হচ্ছে আমার আর। এবার এই আর ডিস্টেন্সে খুব ছোট একটা জায়গা আছে যেখানে আমি ফ্লাক্স বার করছি। এই আর ডিস্টেন্সে খুব ছোট একটা জায়গা আছে যার এরিয়া হচ্ছে ডিএ। ঠিক আছে, এবার প্লাস কিউ চার্জ আছে, তার ফিল্ড লাইন্সগুলো যাচ্ছে ওই ডি এর মধ্যে দিয়ে, তারই ফিল্ড লাইন্স পাস করবে। ফিল্ড ইন্টেন্সিটি ডাইরেকশন কোন দিকে হবে? আউটসাইড। হলো? তাহলে ফর্মুলা কি হবে? তাহলে ফর্মুলা কি হবে? ইন্টিগ্রেশন ক্লোজ সারফেস ই ডট ডিএ ইকুয়াল টু কত তুমি আমি জানি খুব ভালো করে, একটু আগে দেখে এসেছি, প্লাস কিউ বাই এপসাইলন নট বা জিরো। এবার ইটা তো বাইরে বের করে দিলাম আমি, ই বাইরে চলে গেল, তাহলে পড়ে কে রইল ভেতরে ডিএ কিউ বাই এপসাইলন জিরো। ক্লিয়ার? পয়েন্ট চার্জ গেল, শেষ হয়ে গেল? অবভিয়াসলি না, ক্যালকুলেশন আছে। এবার ক্যালকুলেশনটা কি? এই যে পয়েন্ট চার্জটা, সাপোজ ইট ইজ এ স্ফেরিক্যাল পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জটা কত? স্ফেরিক্যাল। ক্লিয়ার? এবার যদি জিনিসটা স্ফেরিক্যাল হয়, ঠিক আছে,
তাহলে স্ফেরিক্যাল হলে স্ফিয়ারের ফর্মুলা কি আছে, স্ফিয়ারের এরিয়ার ফর্মুলা কি আছে, 4πr²। এরিয়াটা বসলো, এপাশে যা ছিল তাই। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে এখানে, আলটিমেটলি Q/4πr²ε0, দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে, KQ/r²। KQ/r², তুমি কি করে হলো, খেয়াল করে দেখো, তোমরা অলরেডি করে এসছো এটা, যে ব্র্যাকেটে লিখে দিচ্ছি K ইকুয়াল টু 1/4πε0, সেটাই বসে গেল। তাহলে ফর্মুলাটা রিডিউস করে এখানে চলে এলো। পয়েন্ট চার্জের ক্যালকুলেশন এভাবে হলো, যে পয়েন্ট চার্জে তোমার ফ্লাক্স কত, এটা ফ্লাক্সের ফর্মুলা, এটা ফ্লাক্সের ফর্মুলা ছিল, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেরিয়ে গেল। ঠিক আছে, এবার নাম্বার 2 পয়েন্ট হচ্ছে আমাদের লাইন চার্জ। লাইন চার্জ, এটা পয়েন্ট চার্জ ছিল। লাইন চার্জের ক্ষেত্রে লেট আস ড্র এ লাইন। ইনফাইনাইট ফাইনাইট দেখাচ্ছি না আমি আর, ঠিক আছে, ইনফাইনাইট অবধি দেখাবো না, জাস্ট আমরা একটা লাইন ড্র করে নিচ্ছি। আগেবার যখন ইনফাইনাইট ড্র করেছিলাম লাইন চার্জের ক্ষেত্রে, আমি এবারে টাইমটা ওয়েস্ট করছি না সেখানে। যখন একটা লাইন চার্জ নিই আমরা, ঠিক ভালো করে বুঝবে, লাইন চার্জের ক্ষেত্রে দাঁড়াও, পুরোটা না লিখলে বুঝবে না, লিখে দিয়ে আগে। সো লাইন চার্জ মানে এগুলো সব হচ্ছে আমার ধরো পজিটিভ চার্জেস ইন এ লাইন। লাইন চার্জের ক্ষেত্রে আমাকে ধরতে হয় এটা সিলিন্ডার ধরতে হয়, আশেপাশে যে ফ্লাক্সের ব্যাপারটা আছে সেখানে আমি কি ধরবো, একটা সিলিন্ডার ধরেছি। সাপোজ দেয়ার ইজ এ সিলিন্ডার, ওকে। তাহলে সিলিন্ডার যখন ধরছি, ভালো করে বুঝবে, তখন কিন্তু আমার একটা সারফেসের গল্প রয়েছে না, দেয়ার ইজ নট এ সিঙ্গেল সারফেস। তখন তাহলে আমার সারফেসগুলো কি, একটা এই সারফেস ধরলাম ডিএ, দেখো ডি ধরছি কিন্তু ছোট ছোট, অ্যাকচুয়ালি তোমাদের দেখানোর জন্য আমরা বড় বড় ডায়াগ্রাম করছি, কিন্তু এখানে সব কিছুই আমার কিন্তু সব কিছু খুবই মাইনিউট সাইজের জিনিস নিয়ে ডিসকাশন হচ্ছে। এটা কত, DA2, ডাইরেকশনগুলোর সাথে শো করছি কোন দিকে ফ্লাক্সের ডাইরেকশন হচ্ছে, ঠিক আছে, ডাইরেকশনগুলো খেয়াল করবে। এটা DA3, ডাইরেকশনগুলো শো করেছি, কোন দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো যাচ্ছে সেগুলো শো করে ফেলেছি। তাহলে এখানে ফ্লাক্স কত হবে, এফ নেটটা কত হবে, নেট ফ্লাক্স কত হবে, φ1 প্লাস φ2 প্লাস φ3, ওই DA1 DA2 D3 জন্য ইকুয়াল টু কত, কত কিউ ছিল তো, কিউ ইনসাইড বাই এপসাইলন জিরো। ইনসাইড মানে এনক্লোজড বডি, হ্যাঁ, কিউ এনক্লোজড বডি হলো, লিখলাম। এবার এটা এখন ক্যালকুলেট করব, ক্যালকুলেশনটা মন দিয়ে দেখবে, ক্যালকুলেশনটা কিন্তু কনফিউজিং, মন দিয়ে দেখবে। আচ্ছা, স্টেপ জাম্প করছি না, চলো, নো স্টেপ জাম্পস। এপসাইলন জিরো ই DA1, এপসাইলন জিরো ই DA2 প্লাস এপসাইলন জিরো বলছি কেন আমি, ইন্টিগ্রেশন ই DA, সরি ওভার এক্সাইটমেন্ট,
E dA3 equal to charge inside by epsilon 0. এখানে implies সাইন দিই, দ্যাট উইল বি বেটার ফর আস। implies এই জায়গাটা খুব মন দিয়ে E dA1 প্লাস 0 প্লাস 0 কি হলো কি হলো কি হলো কি হলো, এগুলো জিরো হয়ে গেল কেন? কেন জিরো হলো? আমি যখন ডায়াগ্রামটা ড্র করছিলাম আমি বলেছিলাম লুক অ্যাট দ্য ডাইরেকশনস, অপোজিট, ইকুয়াল অ্যান্ড অপোজিট ডাইরেকশন, ইকুয়াল অ্যান্ড অপোজিট ডাইরেকশন। তাহলে গেল ওগুলো ভোগে, ক্লিয়ার? জিরো হয়ে গেল, তাহলে রয়ে গেল শুধু একটা পার্ট, রয়ে গেল শুধু একখানা পার্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, dA1, তাই তো? dA2 আর dA3 কি হলো, ইকুয়াল অ্যান্ড অপোজিট ডাইরেকশনে আছে, ফ্লাক্স গেল ক্যান্সেল হয়ে এখান থেকে, জিরো খেয়ে গেল, রয়ে গেল শুধু dA1। এবার এখানে যদি আমি ভ্যালু পুট করি সিলিন্ডারের, তাহলে কি আমার কার্ভ সারফেস এরিয়াটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে, কার্ভ সারফেস এরিয়া, নাথিং এলস। তাহলে কার্ভ সারফেস এরিয়া যদি হয়, ঠিক আছে, এবার যদি কার্ভ সারফেস এরিয়া নিয়ে আমরা ডিসকাস করি তাহলে কি হবে এখানে? আচ্ছা আমরা হাইটটা ধরেছি কি না? হাইটটা ধরিনি, হাইটটাকে আমরা ধরছি, আমরা কত এল আছে, হাইটটাকে এল লিখলাম, ঠিক আছে। যে লাইনটা আছে এটা হচ্ছে ল্যামডা, লাইনটা কি আছে আমার? ল্যামডা, ক্লিয়ার? তাহলে এবার আমরা ভ্যালু পুট করতে শুরু করি। তাহলে ই ডট ডিএ, তাহলে ই ডট 2πr এল, এইচ ধরিনি আমি, এই জন্য এইচ লিখিনি আমি, ঠিক আছে, ঠিক আছে। এখানে ল্যামডা ওটা ধরা আছে, তাহলে কিউ এর জায়গায় আমি লিখছি কি ল্যামডা এল, লাইন বরাবর যে চার্জটা আছে টোটাল চার্জটা ল্যামডা ইন্টু এল, যে লেন্থ বরাবর চার্জ এল লিখলাম, বাই এপসাইলন 0। ইটা ই আছে, যে এরিয়াটা যেহেতু আমার একমাত্র এই সারফেসটা আছে, এটা কত? 2πr_l, ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু কত আসছে আমার, ঠিক আছে, ভেক্টর সাইনগুলো লিখিনি, ডোন্ট বি কনফিউজড, ল্যামডা বাই 2π 2π epsilon 0 r, 2π epsilon 0 r। এটাকে যদি কে এর ভাষা লিখতে হয়, এখানে ছাড়লে তোমার হচ্ছে না, নিচে 4π আসেনি, এবারে 2π এসছে, এই জন্য উপর নিচ 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে এটা হলো 2k ল্যামডা বাই আর, 2k ল্যামডা বাই আর, ঠিক আছে। এটা কার ক্ষেত্রে হলো? লাইন চার্জ, ক্লিয়ার? শর্ট আউট। লাইন চার্জের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, আমি প্রত্যেকটা লাইন ডিরাইভ করে দেখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, ক্লিয়ার? শর্ট আউট হলো। এবার থার্ড কেস, থার্ড কেস হচ্ছে আমার হলো স্ফিয়ার। হলো স্ফিয়ারে আর কি ব্যাপার হলো, সলিড বডি ধরে। দেখো হলো স্ফিয়ার যখনই হলো ওয়ার্ডটা ইউজ করছি আমি, ঠিক আছে, তখনও দুটো পার্ট তৈরি হচ্ছে, দুটো পার্ট, একটা ইনসাইড একটা আউটসাইড পার্ট। হলো স্ফিয়ার মানেই তার হচ্ছে কি দুখানা পার্ট, সবসময় মাথায় রাখবে, একটা ইনসাইড পার্ট আছে, একটা আউটসাইড পার্ট আছে। তাহলে আমরা এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি পেজটাকে, ঠিক আছে। আগে আমরা হলো স্ফিয়ারের ক্ষেত্রে ইনসাইড ডিসকাস করছি।
ইনসাইডে কি হচ্ছে, কালার কিনি, গ্রিন দিয়েই করছিলাম, তাহলে গ্রিন দিয়েই করি। ঠিক আছে, আমরা ইনসাইড ডিসকাস করছি, আবার বারবার বলে দিচ্ছি আমি, উই আর ডিসকাসিং ইনসাইড। তাহলে এই যেটা আমি ড্রয়িং করলাম, ঠিক আছে, এটার উপর চার্জ হচ্ছে প্লাস চার্জ, খুব বেশি কিছু লিখছি না। এবার এর বাইরে একটা ফিল্ড আছে, ডিস্টেন্স ধরলাম আর, ডিস্টেন্স ধরলাম আর, ঠিক আছে। ভেতরের স্ফিয়ারটা হচ্ছে ওটা, ঠিক আছে। এবার ক্যালকুলেশনে আসি। এখানে যেটা প্রথমেই আমাদের কথা হয়ে যাবে ভাই, একটা কথা ভারী ক্লিয়ার করে নাও, কিউ ইনসাইড জিরো, কিউ ইনসাইড জিরো হচ্ছে। তাহলে ফ্লাক্স, ফ্লাক্সের ক্ষেত্রে কি হচ্ছে, ইন্টিগ্রেশন ই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইনসাইড ডট ডিএ ইকুয়াল টু কিউ ইনসাইড বাই এপসাইলন জিরো, এটাই ফর্মুলা। এবার কিউ ইনসাইড, ভেতরে টোটাল চার্জেস আমার জিরো আছে, হলোতে, হলোতে ভেতরটা ফাঁপা না, তা আমার তো ভেতরে কোনো চার্জেস নেই, ভেতরটা ফাঁপা আমার, তাহলে ইনসাইড চার্জেস কোথা থেকে আসবে, আসবে না। তাহলে ইন্টিগ্রেশন ই ইনসাইড ডট ডিএ ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, ভেতরে জিরো, শেষ। কেন চার্জ জিরো হয়ে গেল ভেতরে, কেন হলো যখন স্ফিয়ার আছে ভেতরে কোনো চার্জেস আসছে না, ক্লিয়ার, কোনো কিছু বলার নেই। এবার আমরা আসছি আউটসাইডে, আসছি, ওটা ছিল ইনসাইড, এবার আমরা আউটসাইড ডিসকাস করব। আবার ডায়াগ্রাম, ডায়াগ্রাম জিন্দাবাদ। এটা আর ডিস্টেন্স, এখান থেকে এটা স্মল আর ডিস্টেন্স, এটা আর, এটা স্মল আর, ঠিক আছে, প্লাস চার্জেস, হলো। এবার সেই স্মল এরিয়াটা কত, যেখান দিয়ে ফ্লাক্স আমি ডিসকাস করতে বসেছি, এই যে সেই স্মল এরিয়াটা যেখানে ফ্লাক্স ডিএ, মানে এরিয়াটা ডিএ, ডাইরেকশন অফ দ্য ইন্টেন্সিটি আউটসাইড, ক্লিয়ার, চার্জেস বসিয়ে দিচ্ছি সব কটা জায়গাতে আমি। তাহলে আউটসাইডের ক্ষেত্রে কি হচ্ছে আমার, এবার লেখায় আসি, ক্যালকুলেশনে যাই, ই ডট আউট ই আউট ডট ডিএ equal to Q and C epsilon 0 implies
ই এখানে দিই ইন্টিগ্রেশন সাইনটা, কিউ। এখানে টোটাল চার্জেস কত? কিউ। কিউ ইনসাইড আমি দেখো এখানে কিউ ইনসাইড লিখেছি, এখানে কিউটা লিখতে ভুলে গেছি ওনার ডায়াগ্রামে আমি। এখানে কিউ ধরলাম আমি, যে কিউ পরিমাণ চার্জ পাস করছে। ফাইন, তাহলে কিউ বাই এপসাইলন জিরো। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হচ্ছে? স্ফিয়ার তো এটা, হলো হলেও তো স্ফিয়ার, তাহলে স্ফিয়ারের এরিয়ার ফর্মুলা কী ছিল আমার? 4 পাই এপসাইলন জিরো, সরি 4 পাই আর স্কোয়ার। স্ফিয়ারের এরিয়ার ফর্মুলা কি? 4 পাই আর স্কোয়ার। তাহলে কিউ বাই 4 পাই আর স্কোয়ার এপসাইলন জিরো ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। দেখো আফটার দ্য ক্যালকুলেশন আমি কি দেখতে পেলাম, যেটা হলো স্ফিয়ারের ক্ষেত্রে আউটসাইডের যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আসছে সেটা পয়েন্ট চার্জ করার সময় যে ক্যালকুলেশন করেছিলাম পয়েন্ট চার্জের ক্ষেত্রে সেটার সমানই আসছে। ফ্লাক্সের মানে ক্যালকুলেশনটা করে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আসছে। কিন্তু হলো স্ফিয়ারের ভেতরে যদি আমি ক্যালকুলেশন করি ইনসাইড, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমার জিরো আসছে। তাহলে ইন শর্ট আমি বলতেই পারি যে একটা হলো স্ফিয়ার কিসের মতো বিহেভ করে, কিসের মতো বিহেভ করছে, ওর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা আছে সেটা কিসের মতো বিহেভ করছে? জাস্ট লাইক এ পয়েন্ট চার্জ, জাস্ট লাইক এ পয়েন্ট চার্জ। এই করে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। ভালো করে দেখবে, কোনো রকম প্রবলেম হলে আমরা অফলাইন ক্লাসে সেগুলো ডিসকাস করে নেব। থ্যাংক ইউ।